সেদিন ছিল সোমবার। সকাল সকাল মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছি, এমন সময় রমেশের সাথে রাস্তায় দেখা হয়। সেও দেখি আমার দিকেই আসছে। আমি তাকে দেখে দাঁড়িয়ে পড়ি, সেও আমার দিকে দাঁড়ায়। সে আমায় জিজ্ঞাসা করে, আরে শোন, খবর তো সব ভালো তো তোমার? তা কোথায় গিয়েছিলে এত সকালে? অনেকদিন তো তোমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। ওই আর কি, সব চলছে ঠিকঠাক। গিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে। তা তুমি কোথায় গিয়েছিলে ভাই? ও, তা ভালো। আমিও গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। আবার বাড়ি গিয়ে কাজে যেতে হবে। যাই এখন। হ্যাঁ, তা তো যেতেই হবে। যাই হোক, আজ আসি বুঝলে, আমাকেও বাড়ি গিয়ে অফিস যেতে হবে। কথা হবে পরে, ঠিক আছে? এই বলে দুজনে যে যার বাড়ির দিকে হেঁটে হেঁটে চলে যাই। বেশি না, মাত্র 2 মিনিট। 2 মিনিট হাঁটার পরই আমি আমার বাড়ির সামনে চলে আসি। বাড়ির সামনে আসতেই আমি সোজা বাড়ির ভিতর ঢুকে যাই। কই গো, শুনছো? আমি এসে গেছি। এরপর সোনালি আসে, এসে বলে, ও তুমি চলে এসেছো? ঠিক আছে, তুমি গিয়ে হাত ধুয়ে এসো, আমি ফল কেটে দিচ্ছি। এরপরে আমি ওয়াশরুমে হাত ধুতে চলে যাই এবং সোনালি আমার জন্য ফল কাটতে চলে যায়। কই গো, হয়ে গেছে, দাও খেতে দাও। আমার দেরি হয়ে যাচ্ছে, দাও বাবা তাড়াতাড়ি দাও, খেতে দাও। হ্যাঁ গো, এই তো এসে গেছি। তুমি তুমি বসো তো এখানে, আগে খেয়ে নাও। এরপর দেখি সোনালি আমার দিকে ফলের ছুরি হাতে নিয়ে এগিয়ে আসছে। আমিও আর বেশি দেরি না করে ফল খেতে বসে পড়ি। বুঝলে সোনালি, আজ রাতে আমার আসতে একটু দেরি হতে পারে। অফিসে একটা মিটিং রয়েছে। তুমি যেন বসে থেকো না আমার জন্য, খেয়ে নিও সময় মতো, ঠিক আছে? বেশ, তা নয় দেখা যাবে। তুমি এখন তাড়াতাড়ি খাও। ঘড়ির কাঁটায় দেখেছো কটা বাজে? দেরি হচ্ছে তো নাকি? এরপর আমি তৈরি হয়ে যাই অফিসে যাওয়ার জন্য এবং অফিসের পথে রওনা হয়ে যাই। সাবধানে যেও কিন্তু, টিফিন খেতে ভুলো না। দুগ্গা দুগ্গা। বাড়ি থেকে বেরিয়ে সোজা চৌরাস্তার দিকে হাঁটতে শুরু করি, তার কারণ চৌরাস্তা থেকেই গাড়ি ধরতে হবে। বাড়ি থেকে চৌরাস্তার দূরত্ব মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। তাই আর বেশি কিছু না ভেবে, কোনো দিকে আর না তাকিয়ে সোজা চৌরাস্তার দিকে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ পায়ে হেঁটে অবশেষে চৌরাস্তায় পৌঁছে একটা ট্যাক্সি দেখতে পাই এবং ওতে উঠে পড়ি। ঘড়ির কাঁটায় বাজে তখন 9:30। 10টার মধ্যে কিভাবে অফিসে পৌঁছাবো জানি না, তবে যেভাবেই হোক আজ আমার অফিসে তাড়াতাড়ি পৌঁছাতেই হবে, তা নাহলে মিটিংয়ে যে অ্যাটেন্ড করতে পারবো না। এরপর আমি ট্যাক্সিতে উঠে পড়ি এবং ট্যাক্সিও ছেড়ে দেয়। আমার চরম সৌভাগ্য, জানি না কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম সকালে, তা না হলে প্রতিদিন যা জ্যাম হয় রাস্তায়, আজ আর তা হয়নি। তাই তো সময় মতো অফিসে পৌঁছতে পারলাম আজ। এরপর অফিসে ঢুকে মিটিংয়ে কিছুটা তর্ক বিতর্ক হয় দুজনের মধ্যে। সব মিটিংয়েই যা হয় আর কি। এরপর রামু কাকা দুজনের জন্য চা নিয়ে আসে। চা খেয়ে সেই এক কাজ, চাটা খাওয়া হলো আসলে একটু গলাটা ভেজানোর জন্য। এরপর আমাদের চা দিয়ে সে সেখান থেকে চলে যায়।
রাতে মিটিং সেরে অফিস থেকে যখন বের হই, ঘড়ির কাঁটায় তখন দেখি রাত 10টা এবং মুষলধারায় বৃষ্টি নেমেছে। সাথে ছাতাটাও আনতে ভুলে গিয়েছি। আমার সোনালি অনেকবার বলেছিল যে আকাশের অবস্থা মোটে ভালো নয়, ছাতাটা নিয়ে যাও, রাস্তায় না হয় বড় বিপদে পড়ব। ঠিক তাই, বজ্রপাতের শব্দে যেন আকাশ ফেটে পড়ছে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না আশেপাশে কোথাও। মানুষজনও বেশি হাঁটাচলা করছে না। তাই আর বেশি কিছু না ভেবে সোজা চৌরাস্তার দিকে হাঁটতে শুরু করি, এই ভেবে যদি কোনো গাড়ি ঘোড়া কিছু পাই তবে আজ রাতটা বোধহয় বাড়ি ফেরা হবে। কিন্তু যতই এগোচ্ছি গাড়ি ঘোড়া দেখা পাওয়া তো অনেক দূরের কথা, উল্টো অন্ধকার আরো ঘন হয়ে আসছে এবং বৃষ্টি আরো বাড়ছে। শেষমেশ কিছু দূর এগোতে একটা পুরো বাড়ির সামনে গিয়ে আমি দাঁড়াই এবং ভাবতে থাকি, না, আকাশের যা অবস্থা তাতে বৃষ্টিটা তাড়াতাড়ি থামবে বলে আমার মনে হয় না। তাই যতক্ষণ না বৃষ্টি থামে এই বাড়িতেই কিছুক্ষণ আশ্রয় নিই, বৃষ্টি থামলে না হয় বেরিয়ে পড়ব। এরপর হাঁটতে হাঁটতে আমি ওই পুরো বাড়ির ভিতরে প্রবেশ করি এবং ঘরে ঢুকেই আমি একটা গুমোট গন্ধ পাই। ঠিক যেমন কোনো কিছু বন্ধ পড়ে থাকলে যেমন গন্ধ ছাড়ে, ঠিক তেমন। আমি আর ওইদিকে বেশি গুরুত্ব না দিয়ে ডাকতে শুরু করি, শুনছেন? কেউ আছেন বাড়িতে? কেউ থেকে থাকলে এখানে একবার প্লিজ আসুন এদিকে। কেউ বোধহয় নেই। অনেক ডাকার পরেও কারোর সাড়া না পেয়ে আমি পাশে রাখা সোফাটিতে বসে পড়ি এবং পকেট থেকে ফোনটি বের করে দেখি ফোনটি সুইচ অফ হয়ে পড়ে রয়েছে। ফোনটাও তো সুইচ অফ হয়ে গেছে, হয়তো চার্জ নেই। তাহলে এবার কি করব? বাড়িতে খবর দেবো কি করে? কে কে ওখানে? কে কে তুমি? কেন এসেছো এখানে? কি চাই তোমার এখানে? দেখি একটি লোক, পরনে তার কালো ধুতি ও পাঞ্জাবি, হাতে লুণ্ঠন নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে পড়ে বলি, আমি আসলে বৃষ্টির জন্য এখানে আশ্রয় নিয়েছিলাম কিছুক্ষণ। আপনাকে অনেকবার ডেকেছি কিন্তু কেউ সাড়া দেয়নি, তাই আর কি। বৃষ্টি থামলেই আমি চলে যাব, চিন্তা করবেন না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, যতক্ষণ ইচ্ছা তুমি থাকো, কোনো ব্যাপার না। আসলে অচেনা কি না, তাই আর কি। তুমি বসো এখানে, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই বলে লোকটি আমায় ওখানেই বসিয়ে রেখে আমার জন্য জল আনতে চলে যায় এবং তার কিছুক্ষণ পর লোকটি আমার জন্য গ্লাসে করে জল নিয়ে আসে এবং আমার দিকে এগিয়ে দেয়। এ নাও, এই জলটা খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু বিশ্রাম করো, বৃষ্টি থামলে আমি তোমায় ডেকে দেবো। এরপর জলটি আমি খাই এবং লোকটি তখন আমায় বলতে থাকে, তুমি বসো এখানে, বুঝলে? আমি ওই ঘর দিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে। আর হ্যাঁ, যত যাই হয়ে যাক, ওই ঘরে যেও না কিন্তু। এরপরে আমার সেখানে বসিয়ে রেখে লোকটি সেই ঘর দিয়ে চলে যায়। এ কি, কিছুক্ষণ বলে তো 2 ঘন্টার কাছাকাছি হতে যায়, লোকটি এখনো তো এলো না। কি ব্যাপার? আমাকেও তো ও ঘরে যেতে বারণ করেছে। যাবো একবার, গিয়েই দেখি, যা হবে দেখা যাবে। এরপর ধৈর্য হারিয়ে লোকটির বারণ করা সত্ত্বেও আমি ওই ঘরের দিকে এগিয়ে যেতে থাকি এবং ওই ঘরে গিয়ে আমি যা দেখতে পাই তা দেখে আমার পায়ের তলার মাটি সরে যায়। আমি ওই দৃশ্য দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে পারি না। এ এ আপনি আপনি কি কি করছেন? কি কি করছেন এটা আপনি? মূর্খ, তোকে আমি বারণ করেছিলাম যে যত যাই হোক না কেন এই ঘরে কিছুতেই আসবি না, তাহলে এলি কেন বল? না 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 না, আসলে আপনি কিছুক্ষণ বলে 2 ঘন্টার কাছাকাছি হতে গেল, এলেন না তো, তাই আর কি ভয় পেয়েছিলাম।
বেশ, এসে যখন গেছিস এ ঘরে, তখন আর এখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পারবি না তুই। শেষ করে দেবো তোকে এবার। এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি। আমার মাথা তখন কাজ করছে না, কি করব কিছু ভেবে না পেয়ে বাইরের দিকে ছুটতে শুরু করলাম। ক্রমাগত আমি বাড়ির বাইরের দিকে দৌড়তে থাকি। ডাইনিটির তখন আমার পিছনে ধাওয়া করতে থাকে। বলছি হ্যালো, কোথায় যাচ্ছিস তুই? তোকে আমি ছাড়বো না। ডাইনিটির বীভৎস চিৎকারে গোটা বাড়ি কাঁপছে। শেষমেশ আমি বাড়ির বাইরে বেরিয়ে পড়ি এবং এবং কি করবো ভেবে না পেয়ে যেদিকে আমার দু চোখ যায় আমি সেদিকে ছুটতে শুরু করি। ডাইনিটিও আমার পিছনে ধাওয়া করতে শুরু করে। আমার পিছু ছাড়তে চায় না সে। বলছি তুই চোখকে ফাঁকি দিয়ে তুই কোথায় কত দূর পালাবি? আমি তোকে শেষ করে দেবো আমি তোকে। ছুটতে ছুটতে আমি এক জঙ্গলের মধ্যে প্রবেশ করি এবং জঙ্গলের ভিতরে প্রবেশ করতে আমি এক ধ্যানমগ্ন সাধুকে দেখতে পাই। সে তাকে দেখা মাত্রই আমি তার কাছে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করি, বাবা বাবা রক্ষা করুন, আপনি রক্ষা করুন। ও ও আমায় মেরে ফেলবে, বাঁচান আপনি আমায়, বাঁচান বাবা, বাঁচান। ও মেরে ফেলবে আমায়, বাঁচান আপনি বাবা, বাঁচান। ওঠ বাবা, কি হয়েছে সব খুলে বল। কি সমস্যা তোর? কি তোকে মারতে চায় বল আমাকে খুলে। তখন আমি ওনাকে ওই ডাইনির কথা সব খুলে বলতে শুরু করি। ঠিক তখনই ওই ওই দেখুন আপনার পিছনে দেখুন, ও এসে গেছে ও। এবার কোথায় পালাবি পালা। এবার তুই আমার হাত থেকে তোদের আর কেউ বাঁচাতে পারবে না। পালা দেখি কোথায় পালাবি তোরা। দাঁড়া মুখো ডাইনি, ওকে মরার আগে তোকে আমার সম্মুখীন হতে হবে। আয় আয় দেখি তোর মধ্যে কত শক্তি আছে, আয়। এরপরে সেই ডাইনি আমাদের দিকে আস্তে আস্তে তীব্র রাগ নিয়ে এগোতে থাকে। ঠিক তখনই সাধু বাবাটি তার হাতে টাকা ঝাড়ুটি দিয়ে ঘোরাতে শুরু করে, যার ফলে এক বীভৎস তীব্র তীর্যক বিদ্যুৎ রশ্মি সেই ডাইনির শরীরে পড়তে থাকে। সে যন্ত্রণায় ছটপট করতে শুরু করে। এরপর তীব্র তীর্যক বিদ্যুৎ রশ্মি ডাইনিটির শরীরে পড়ার ফলে তার সারা শরীরময় আগুন জ্বলতে শুরু করে, যার ফলে সে যন্ত্রণায় আর্তনাদে চিৎকার করতে শুরু করে এবং অবশেষে চলতে সে পুরো ভস্ম হয়ে উবে যায়। এবার বল বাবা, এসব কিভাবে হলো? কিভাবে জন্মালো ওই ডাইনি? কেনই বা ও তোকে মারতে চাইছিল? সব খুলে বল আমায়। এরপর আমার সাথে যা হয়েছিল সমস্ত ঘটনা ওনাকে আমি শুরু থেকে খুলে বলতে শুরু করি। আমার বলা সমস্ত ঘটনা শুনে উনি ওনার সেই ফোন থেকে সঠিক সময় পুলিশকে ফোন করেন এবং সমস্ত ঘটনা পুলিশকে খুলে জানান। এরপর সঠিক সময় পুলিশ এসে ওই ভণ্ড তান্ত্রিকটিকে ওই পুরো বাড়ির ভিতর থেকে গ্রেফতার করে নিয়ে চলে যান। জানি না আজ ওই সাধু বাবা না থাকলে আমার যে আজ কি হাল হতো তা আমি কল্পনাও করতে পারতাম না। এরপর পরের দিন সকালে গ্রামে গিয়ে জানতে পারি লোকের মুখে যে ওই তান্ত্রিক নাকি আমাদের এই গ্রামে ভাড়া আসার আগে থেকেই এই গ্রামে বসবাস করত। কালা জাদু করার জন্য তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয় এবং বর্তমানে সে ওখানে ওই বাড়িতে থাকে। ব্যাস আর কি, এরপর আর ওই বাড়ির দিকে ফিরেও তাকাইনি।